ওয়েলকাম মাই স্টুডেন্ট, তোমরা দেখছো LRNR ক্লাসেস। সঙ্গে আমি রয়েছি সৌম্য কোলে, তোমাদের বাংলার শিক্ষক। আজ আমরা পড়তে চলেছি সপ্তম শ্রেণীর নবম পাঠের চতুর্থ অধ্যায়ের গল্পটির নাম কি? গাধার কান। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গাধার কান। এখানে দেখো আমি লিখেছি দ্বিতীয় পর্ব, মানে এই গল্পটার প্রথম অংশ, গল্পটার প্রথম পর্ব আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আমরা গল্পটার বিষয়বস্তু, গল্পটার ফুটবল খেলার বিভিন্ন দিকগুলো, ফুটবল ম্যাচের সঙ্গে জড়িত বিভিন্ন দিকগুলো, লেখক পরিচিতি ইত্যাদি বিষয়গুলো আছে। তোমরা সেই ভিডিওটি অবশ্যই হয়তো দেখে থাকবে, না দেখে থাকলে দেখে নিও। আমরা আজকে ওই ভিডিওটির দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই গল্পটির দ্বিতীয় পর্ব আলোচনা করছি। এই আলোচনাতে, অর্থাৎ আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে গল্পটার নামকরণ। অর্থাৎ এই যে গল্পটার, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্পটার নাম হয়েছে গাধার কান। তো সত্যি নামকরণ দেখেই একটা আমাদের কৌতূহল জেগে উঠছে যে এ আবার কি ধরনের নামকরণ, গাধার কান। হ্যাঁ, আমরা একটা কথা শুনেছি, দেওয়ালের নাকি কান আছে। তো কথাটা শুনে বাস্তবিক আমাদের অবিশ্বাস্য লাগে যে দেওয়ালের আবার কান থাকবে কি করে। কিন্তু এইটুকুনি আমরা জানি যে গাধার কান আছে, কিন্তু সেই গাধার কান নিয়ে যে আবার গল্প রচিত হতে পারে সেটা এই প্রথম আমরা দেখছি। তো সেই নামকরণটাই হচ্ছে একটা খুব আকর্ষণীয় ব্যাপার। আমরা এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছিলাম যে কোনো সাহিত্যের নামকরণ মূলত চারটে দিক থেকে হয়ে থাকে। যেহেতু নামকরণ করা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কেননা লেখকরা নামকরণ করেন, সেই গল্পের নামকরণ করেন, সেই নামকরণের মধ্য দিয়েই গল্পের মূল বিষয়বস্তু কিংবা গল্পের কোনো মূল চরিত্র কিংবা গল্পের কোনো মূল অন্তর্নিহিত বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেন। যেহেতু এই ছোট্ট একটা নামকরণের মধ্য দিয়ে অনেক একটা বড় তাৎপর্যকে প্রকাশ করতে হয়, তাই গল্পের নামকরণ করা বা সাহিত্যের শিরোনামকরণ একটা অত্যন্ত সচেষ্ট ব্যাপার এবং খুব সচেতন ব্যাপার বা গুরুত্বপূর্ণ ব্যাপার। মূলত সাহিত্যিকরা যে কোনো লেখার নামকরণ চারটে দিক থেকে করে থাকেন। বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ, যেখানে গল্পটির মূল বিষয়বস্তুটা প্রাধান্য পায়। চরিত্র কেন্দ্রিক নামকরণ, যেখানে গল্পের যেটা প্রধান চরিত্র সেটা প্রাধান্য পায় বা সেই চরিত্রকে কেন্দ্র করে নামকরণ। এবং লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ লেখক যখন নিজের নামে নামকরণ করেন। আর ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ, অর্থাৎ নামকরণের মধ্য দিয়ে যখন গল্পের বিভিন্ন মূল অন্তর্নিহিত তাৎপর্য প্রকাশ পায়, সেটাই হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ। বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণের উদাহরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে রাস্তায় ক্রিকেট খেলা, এই ইউনিট টেস্টেই তোমরা পড়বে বিষয়বস্তু কেন্দ্রিক নামকরণ। চরিত্র কেন্দ্রিক নামকরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি পাগলা গণেশ গল্পটা, যেটা তোমরা পড়ে এসেছো। লেখকের স্বনাম কেন্দ্রিক নামকরণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি ভানু সিংহের পত্রাবলী, যেটা তোমরা এই ইউনিট টেস্টে বা থার্ড ইউনিট টেস্টে হয়তো পড়েছো বা পড়বে। কেননা রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে নিজের ছদ্মনাম, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিংহ, সেই নিজের ছদ্মনাম ব্যবহার করেই তিনি নামকরণটা করেছেন। আমাদের আজকের পাঠ্য গল্পটার নামকরণ হচ্ছে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ। কেননা এই গল্পে গাধার কান নামকরণটা, গাধার কান যে নামকরণ করা হয়েছে, সেই গাধার কানের কোনো বাস্তবিক গাধার কানের কোনো বর্ণনা কিন্তু এই গল্পে বলা হয়নি। অর্থাৎ গাধার কান কেমন, হ্যাঁ, কীরকম আকৃতি, সেই সমস্ত বর্ণনা কিন্তু নেই। আসলে গাধার কান এই নামকরণটার মধ্য দিয়ে এই গল্পের বেশ কিছু তাৎপর্যকে তুলে ধরা হয়েছে। তাই এই গল্পটার নামকরণ ব্যঞ্জনা কেন্দ্রিক হয়েছে। সেই তাৎপর্যগুলো কীরকম না, প্রথমত নামকরণটা আসছে কোথা থেকে না, টাউন স্কুলের ছেলেদের বিশ্বাস ছিল যে মিশন স্কুলকে হারাতে গেলে শুধু চেষ্টা করলেই হবে না, একটা তুক বা জাদুমন্ত্র করতে হবে। সেই তুক বা জাদুমন্ত্রটা কি না, একটা কোনো গাধার কানমূলে নামলেই তারা জিতে যাবে। এই জাদুমন্ত্র বা তুক করতে পারলেই যেহেতু তাদের জয় নিশ্চিত, এই কুসংস্কারে বিশ্বাসী হয়ে তারা প্রত্যেকবারই মিশন স্কুলকে হারাবার জন্য এই গাধার কানমূলেই মাঠে নামে। তাই প্রত্যেকবারের মতন এবারের ফুটবল প্রতিযোগিতাতেও
সমরেশ বেরিয়েছিল, অর্থাৎ টাউন স্কুলের অন্যতম খেলোয়াড় সমরেশ বেরিয়েছিল গাধা খুঁজতে এবং সেই গাধার কান মূলে আসতে। কিন্তু দেখা গেল শেষ পর্যন্ত গাধা পায়নি। সমরেশ সারা দুপুর ঘুরে বেরিয়েছে, সমস্ত শহর প্রায় অলিতে গলিতে ঘোরা হয়ে গেছে, এমনকি সে গাধার মালিক ধোবার বাড়িতে পর্যন্ত গেছে, তাও গাধা দেখতে পায়নি গো। তাই গাধার কান এবার আর তাদের মোলা হয়নি গো। এই ঘটনাটা যখন টাউন স্কুলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড় বা নবীন খেলোয়াড় টুনু শোনে, সে অত্যন্ত হেসে ওঠে। সে প্রথমে বিশ্বাস করতে চায় না যে আবার এটা সম্ভব নাকি, গাধার কান মূলে নামলেই জিতে যাব, এটা আবার কোনো দিন সম্ভব নাকি। তাই সে হেসে ওঠে। কিন্তু তার এই হাসির জন্য সমরেশ অত্যন্ত রেগে যায়। আর রেগে যাওয়াটাই স্বাভাবিক, কোথায় সারা দুপুর খুঁজেও সে গাধা পেল না, আর টুনু তার এই প্রচেষ্টাকে নিয়ে ব্যঙ্গ করছে, হেসে ফেলেছে, তো রেগে যাওয়াই স্বাভাবিক। তাই সমরেশ আচ্ছা করে টুনুর কান মূলে দেয়। যাই হোক, গাধার কান মূলে খেলতে না নামলেও টুনুর কান মূলে কিন্তু খেলতে নেমেছিল টাউন স্কুল, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে টাউন স্কুলই কিন্তু খেলায় জেতে। এবং এর পরবর্তীকালেতে যখন জেতার আনন্দেতে টাউন স্কুলের ছেলেরা হই হই করছে, তখনই কিন্তু খেয়াল পড়ে সবাইকার যে গাধার কান মোলা হয়নি, অথচ জিতে গেলাম। কিন্তু সমরেশ মনে করিয়ে দেয় গাধার কান না মরলেও টুনুর কান মোলা হয়েছে। অর্থাৎ এই গল্পে কিন্তু গাধা কানের পরিবর্তে টুনুর কান মূলেই যেহেতু জিতে গেল টাউন স্কুলের ছেলেরা, তাই টুনুই পরোক্ষভাবে কিন্তু গাধাতে পরিণত হয়েছে। অর্থাৎ এটাই হচ্ছে মজাদার ব্যাপার। অর্থাৎ টুনুই এখানে পরোক্ষভাবে গাধাতে পরিণত হয়েছে, এবং সমরেশ সেটাই বলেছে যে পরের বছর থেকে আর গাধা খুঁজবো না, টুনুর কান মূলেই এবার খেলতে নামবো। অর্থাৎ গাধার কান না পেলেও টুনুর কান মোলা, কাজেই গাধা আসলে এখানে টুনু, গাধা টুনুতে পরিণত হয়েছে। সুতরাং এই যে ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণেতে দেখা যাচ্ছে যে টুনুকে যখন গাধাতে পরিণত করে দিল সমরেশ, এদিক থেকে একটা ব্যঞ্জনা ধরা পড়ছে যে আসলে এখানে গাধাকে না টুনু। অন্যদিকে টুনু কিন্তু বলেছিল সমরেশকে যে গাধার কান মুলতে মুলি আর না মুলি, তবু আমরা কিন্তু চেষ্টা করলেই জিতবো, এই কথাটা বলতে চেয়েছিল। যদিও তার কথাটা সম্পূর্ণ হওয়ার আগেই রেফারি দিব্যেন্দুবাবু বাঁশি বাজিয়ে দিয়েছিল এবং সবাই মাঠে নেমে গিয়েছিল। কিন্তু যখন খেলা শুরু হওয়ার আগেতে সমরেশ টুনুর কান মুলে দেয়, তখন কিন্তু টুনু বলে যে সমরেশদা ছাড়ো, কানে লাগছে। এবং এটাও বলে টুনু যে দেখবে গাধার কান মোলা হয়নি তো কী হয়েছে, আমরা চেষ্টা করলে ঠিকই খেলাতে জিতবো। এই কথাটা বলতে যায় এবং বলার চেষ্টাও করে, কিন্তু সমরেশ অত শোনেনি গো। অর্থাৎ টুনু এই যে কথাটা বলেছিল যে গাধার কান না মুললেও জিতবো, বলা বাহুল্য সেই কিন্তু ম্যাচটাকে জিতিয়েছিল। কেননা টাউন স্কুল মিশন স্কুলকে 4টে গোল দিয়েছিল, তার মধ্যে একটা মাত্র দিয়েছে রণজিৎ, বাকি 3টে গোল কিন্তু টুনুই দিয়েছে। অর্থাৎ টুনু যে কথা বলেছিল মুখেতে যে গাধার কান না মুললেও আমরা জিতবো, সেই কথা সে কাজে পরিণত করে দেখিয়ে দিয়েছে। সুতরাং গল্পের অন্যান্য খেলোয়াড়রা টুনুকে নিয়ে যতই মজা করুক না কেন, টুনুকে গাধা প্রতিপন্ন করার চেষ্টা করুক না কেন, ক্যাপ্টেন গিরিন কিন্তু টুনুকেই বাহবা দিয়েছিল, টুনুরই প্রশংসা করেছিল, তাকেই হিরো করে তুলেছিল। সুতরাং এই গাধার কানকে কেন্দ্র করে টুনুই যেমন হাসির পাত্র হয়েছে, টুনু যেমন গাধাতে পরিণত হয়েছে, তেমনি টুনু কিন্তু আবার হিরোতে পরিণত হয়েছে 3খানা গোল দিয়ে। বলা যেতে পারে সেই আজকের ম্যান অফ দ্য ম্যাচ। সুতরাং টুনুকে প্রতিফলিত করার জন্য গাধার কান শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর কি, গাধার কান এই নামকরণটা দেখেই আমাদের মনে বা পাঠকদের মনে একটা প্রথম থেকেই উত্তেজনার সৃষ্টি হয়েছে যে এ আবার কি ধরনের নিয়ম, গাধার কান মূললেই নাকি ম্যাচ জিতে যাবে। আমরা তো ধরো প্রত্যেকেই খেলি, তোমরা প্রত্যেকেই ক্রিকেট ফুটবল ইত্যাদি খেলো, কিন্তু নিশ্চয়ই এরকম ধ্যান ধারণা তোমাদের কোনো দিনই হয়নি প্রতিযোগিতায় নামতে গিয়ে যে আমরা একটা গাধা কান মূলে দিলেই জিতে যাব। তবু এরকম একটা নামকরণের তোমাদেরকে সম্মুখীন করা হলো। সুতরাং আমাদের অর্থাৎ পাঠকদের কাছেতে যখন এই নামকরণটাকে আনা হলো গাধার কান, সেই নামকরণটার মধ্যে দিয়েই কিন্তু লেখক আমাদের মনে একটা টান উত্তেজনা সৃষ্টি করলেন যে এই গাধার কানকে কেন্দ্র করে গল্পটা ঠিক কিভাবে শুরু হচ্ছে এবং কীভাবেই বা শেষ হচ্ছে, কি তার পরিণতি হতে পারে। অর্থাৎ বাস্তবে কি টাউন স্কুল জিতবে গাধার কান মুলতে পারল না বলে, নাকি হেরে যাবে? এই যে টান উত্তেজনা পাঠকদের মনে তৈরি করে দেওয়া,
এটা এই নামকরণটার মধ্য দিয়েই কিন্তু লেখক বা গল্পকার করতে পেরেছেন। তারপর কি হাস্যরস সৃষ্টি, অর্থাৎ নামকরণটার মধ্য দিয়ে গল্পের মধ্যে একটা হাস্যরস আছে। আমরা পূর্বের ভিডিওতেই বলেছিলাম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শিশু সাহিত্যমূলক গল্পগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা হাস্যরস বা কমিক ভাব বা লঘু ভাব প্রকাশ পায়। এই গল্পটাও কিন্তু একটা হাস্যরস প্রকাশ পেয়েছে। গল্পটা প্রথম থেকে শেষ পর্যন্ত আছে একটা হাসি। সেই হাস্যরস সৃষ্টি করেছে গাধার কান শিরোনামটি, অর্থাৎ গাধার কান প্রথম থেকে শেষ পর্যন্ত এই শব্দটা একটা পাঠকের মনেতে হাস্যরস সৃষ্টি করতে পেরেছে। বিশেষত এই হাস্যরস চরম পর্যায়ে পৌঁছেছে যখন বাকি সব খেলোয়াড়রা ম্যাচ জিতে যাবার পরেতে টুনুকে গাধা প্রতিপন্ন করবার জন্যে উঠে পড়ে লেগেছে এবং হাস্য কৌতুকে মেতে আছে। তখন কিন্তু এই হাস্যরস চরম পর্যায়েতে পৌঁছেছে। সুতরাং গল্পের নামকরণ হাস্যরস সৃষ্টি করতে পেরেছে। অন্যদিকে টুনু যেটা বলেছিল যে গাধার কান মূল্যেও জিতব, গাধার কান না মূল্যেও আমরা জিতব, অর্থাৎ টুনু কিন্তু পরোক্ষভাবে এই কুসংস্কারের বিরোধিতা করেছিল যে গাধার কান মোলার সঙ্গে খেলার জেতার কোনো সম্পর্ক নেই। একটা খেলাতে প্রথমত হার জিত দুটোই আছে। সবসময় যে আমি আজকে জিতবো এটা ভাবারও দরকার নেই, আবার হারবো এটা ভাবারও দরকার নেই। জিততে গেলে মানে জেতার চেষ্টা করব, এই চেষ্টাটাই হচ্ছে আসল কথা। চেষ্টা করে হারি বা জিতি যাই হোক সেটা মেনে নিতে হবে। খেলাতে হার জিত আছে কিন্তু, অর্থাৎ একটা খেলাতে জেতা নির্ভর করে কখনো একটা কুসংস্কারকে মান্যতা দিয়ে নয়। একটা খেলাতে জেতা নির্ভর করে প্রত্যেকটা খেলোয়াড়ের আন্তরিক চেষ্টা, আন্তরিক আগ্রহ এবং তাদের প্রবল পরিশ্রম বা চেষ্টার ওপরেতে। খেলোয়াড়রা যত বেশি ভালো খেলবে তত বেশি তাদের জেতার সম্ভাবনা থাকবে। সেটা টুনু কিন্তু প্রমাণ করেছে। টুনুর পায়েতে হাফ টাইম অবধি টুনুর পায়ে বুড়ো আঙুলেতে প্রচণ্ড লেগেছিল, কিন্তু গিরিনের উৎসাহেতে সে হাফ টাইমের পরে অর্থাৎ খেলার দ্বিতীয়ার্ধে প্রবল বেগে খেলতে শুরু করে। তার খেলা দেখে মিশন স্কুলের খেলোয়াড়রাও কিন্তু অবাক হয়ে গিয়েছিল যে এইটুকুনি একটা ছেলে এত ভালো কি করে খেলছে। তো যাই হোক, এই যে টুনু কুসংস্কারের বিরোধিতা করেছিল, সেই গাধার কান পরোক্ষভাবে সেই কুসংস্কারের বিরোধিতামূলক একটা গল্পরই নামান্তর, অর্থাৎ গাধার কান পরোক্ষভাবে কুসংস্কারের বিরোধিতার একটা বার্তা দিচ্ছে। সুতরাং এখানে গাধার কানের কোনো রকম গঠন বর্ণনা বা গাধার কানের কোনো সম্পর্কই কিন্তু এই গল্পতে নেই। এই গাধার কান নামটার মধ্য দিয়ে পাঠকদের উত্তেজনা ধরে রাখা, হাস্যরস সৃষ্টি করা, কুসংস্কারের বিরোধিতা করা এবং সর্বোপরি টুনুর হিরো হয়ে ওঠা, এই দিকগুলোই প্রকাশ পাচ্ছে। সুতরাং গাধার কান নামকরণটা অবশ্যই ব্যঞ্জনাকেন্দ্রিকভাবে শিল্প সার্থক হয়েছে। এরপরেতে এই গল্পের উপসংহারটাতে কি দেখলাম? টাউন স্কুল গাধার কান না মূল্যেও কিন্তু জিতল, এবং শুধু জিতলই না, ভালোভাবে জিতল। মিশন স্কুলকে পুরো 4-4টে গোল দিয়ে সে জিতল। 3টে গোলেতে তারা জয়ী হলো, অর্থাৎ টাউন স্কুল জিতল এবং মিশন স্কুল হারল। এই চিত্র এবং গল্পটা একটা খুব আনন্দদায়ক হলো, টুনু হিরো হয়ে উঠল ইত্যাদি। কিন্তু যদি উল্টো হতো, অর্থাৎ গল্পের উপসংহারটা যদি উল্টো হয়ে ওঠে, অর্থাৎ মিশন স্কুল যদি জিতত আর টাউন স্কুল যদি হারতো, তাহলে কি হতো? গল্পের উপসংহারটা যদি বিপরীত হয়ে যেত তাহলে কি হতো? টুনুর হিরো হয়ে উঠতো না, অর্থাৎ এই গল্পের যে টুনু শেষ পর্যন্ত হিরো হয়ে উঠল 3-3খানা গোল দিয়ে, তার পায়ের যন্ত্রণা সহ্য করেও 3-3খানা গোল দিয়ে যে হিরো হয়ে উঠল, সেই টুনুর হিরো হয়ে ওঠা তা কিন্তু উঠতো না। এবং সবাই কিন্তু শাসিয়েছিল টুনুকে, যে খেলা শেষ হয়ে গেলে ওই যেহেতু টুনু হেসেছিল, তাই সবাই কিন্তু, বিশেষ করে সমরেশদা কিন্তু তাকে শাসিয়েছিল যে দাঁড়া খেলা শেষ হোক তারপর দেখছি। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যদি মিশন স্কুল জিততো এবং টাউন স্কুল হারতো, টুনু যে শুধু হিরো হয়ে উঠতো না, শুধু তাই নয়, টুনু অবশ্যই মার খেয়ে মরতো। অর্থাৎ গিরিন বা অন্যান্য খেলোয়াড়রা বা অবশ্যই সমরেশ প্রত্যেকেই এক ধার থেকে টুনুকে মারতো, যেহেতু ওই হেসেছিল। অর্থাৎ টুনু শাস্তিও পেত এবং টুনু হিরো হয়ে উঠতে পারতো না। দ্বিতীয় কি, জয়ের রেকর্ড থাকতো না। এই গল্পের একটা লাইন আছে দেখবে, যে টাউন স্কুলের
ছেলেরা আগের বছরেতে গাধার কান মলেছিল বলে জিতেছিল, তার আগের বছরে আবার গাধার কান মলেনি বলে মিশন স্কুলের ছেলেরা জিতে গিয়েছিল। সুতরাং আগের বছর টাউন স্কুল জয়ী হয়েছে, এবছর যদি হেরে যেত, গাধার কান না মোলার ফলেতে যদি মিশন স্কুল জিততো আর টাউন স্কুল যদি হেরে যেত, তাহলে আগের বছরের জয়ের রেকর্ডটা আর থাকতো না গো। হ্যাঁ, তৃতীয় কি, গল্পটি একটি করুণ রসে পরিণত হতো। অর্থাৎ আমরা দেখলাম যে গল্পটা সত্যি একটা হাস্যরসাত্মক গল্প, সবাই টাউন স্কুল জিতেছে, সবাই মানে হই হই করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও খুব আনন্দ পাচ্ছি যে সত্যি টুনু হিরো হয়ে উঠলো, টুনু এত সুন্দর খেললো, বা বাকিরাও খুব সুন্দর খেলেছে। এই যে একটা হাস্যরসাত্মক গল্প, এটা কিন্তু করুণ রসে পরিণত হতো। কেননা লেখক যেমন টাউন স্কুলকে এখানে বেশি সমর্থন করেছে, মিশন স্কুলের সম্বন্ধে সেভাবে কোনো কথাই বলেননি, আমরাও কিন্তু লেখকের সঙ্গে সঙ্গে টাউন স্কুলকেই কিন্তু দেখো সমর্থন করে বসে আছি। এটাই হচ্ছে গল্প লেখার এই কৌশল, যে লেখক নিজে মিশন স্কুলকে সমর্থন করেনি, টাউন স্কুলকে সমর্থন করছে। গল্প পড়তে পড়তে আমরাও কিন্তু লেখকের সঙ্গে টাউন স্কুলকেই সমর্থন করতে শুরু করে দিয়েছি। কাজেই আমাদের এই সমর্থন করার দলটা যদি আজকে হেরে যেত, মিশন স্কুল যদি জিতে যেত, সেটা সেই দুঃখ, একটা মনের মধ্যে দুঃখ প্রকাশ পেত, যে মিশন স্কুলে টাউন স্কুলের ছেলেরাও যেমন দুঃখ পেত, এত চেষ্টা করেও তারা জিততে পারলো না, তার সঙ্গে সঙ্গে তার সমর্থক হিসাবে আমরাও কিন্তু দুঃখ পেতাম। সুতরাং গল্পটা একটা হাস্যরসাত্মক গল্পে পরিণত না হয়ে করুণ রসে পরিণত হয়েছে, বা করুণ রসাত্মক গল্পে পরিণত হয়েছে। 4 নাম্বার কি, যদি টাউন স্কুল হেরে গিয়ে মিশন স্কুল যদি জিতত, তাহলে অবশ্যই কুসংস্কারের জয় হতো। কেন না, টাউন স্কুলের ধারণা ছিল, মানে টাউন স্কুল ধরেই নিয়েছিল যে আজকে গাধার কান মুলতে পারিনি বলে আমরা আজকে জিততে পারবো না, মিশন স্কুল জিতবে, আমরা আজকে হেরে যাব। যদি বাস্তবিকই টাউন স্কুল হারতো এবং মিশন স্কুল যদি জিততো, তা উল্টো হতো, তাহলে টাউন স্কুলের খেলোয়াড়দের মনের মধ্যে যে কুসংস্কারটা ছিল সেটাই কিন্তু জয়ী হয়ে যেত। কিন্তু কোনো গল্প বা নাটক কোনো দিন কুসংস্কারকে প্রচার করতে পারে না। সাহিত্য বা সাহিত্যিকরা সবসময় কুসংস্কারের বিরোধিতা করে। সমাজ সংস্কারের অগ্রবর্তী হয়ে বা সমাজ সংস্কারের জন্য প্রত্যেক সাহিত্যিক চেষ্টা করে সমাজের মধ্যে থেকে এই কুসংস্কারগুলোকে দূর করতে। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় কিন্তু পরোক্ষভাবে এই গল্পের মধ্য দিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে কুসংস্কারকে দূর করতে চেয়েছেন। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন যে কুসংস্কারের বর্ষবর্তী হয়ে কোনো দিন আমাদের কোনো কাজেতে সফলতা আসে না। কাজে সফলতা আসে আমাদের চেষ্টা, আগ্রহ, ইচ্ছার ওপরেতে। অর্থাৎ মানুষ যত বেশি চেষ্টা করবে, যত বেশি আগ্রহী হয়ে উঠবে, যত বেশি তার কাজটার প্রতি আন্তরিক হবে, মনোযোগ দেবে, ততই কিন্তু তার সফল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু মানুষ যদি তার এই চেষ্টা, তার উদ্যম, তার আন্তরিকতাগুলোকে ত্যাগ করে যদি সে কুসংস্কারে বিশ্বাসী হয়ে পড়ে, তাহলে সে জেতার সম্ভাবনা তো থাকেই না, বরঞ্চ হারার সম্ভাবনাটা পুরো 100% নিশ্চিত হয়ে যায়। কুসংস্কার মানুষের জীবনে সফলতা আনে না, চেষ্টাই সফলতা আনে। অর্থাৎ চেষ্টাই হলো সাফল্যের মূল চাবিকাঠি। এই বার্তাটা লেখক এই গল্পেতে কিন্তু দিতে চেয়েছেন। যদি টাউন স্কুল আজকে হারতো, তাহলে লেখক কিন্তু এই বার্তাটা দিতে পারতেন না, কুসংস্কার জয়ী হয়ে যেত। একটা সাহিত্য হিসাবে তখন এই গল্প কিন্তু অবশ্যই তার দায়িত্ব পালন করতে পারতেন না। প্রত্যেক সাহিত্যিকের কাজই হলো, বা একটা দায়িত্ব হলো, সমাজ থেকে কুসংস্কার দূরীকরণ করা, সমাজকে একটা সুস্থ বা সত্য বা যুক্তির পথেতে ফিরিয়ে আনা। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সেই দায়িত্বটা পালন করতে পারতেন না যদি এখানে টাউন স্কুল হেরে যেত, মিশন স্কুল যদি জিতে যেত। তাই এই গল্পে টাউন স্কুলের জয় কুসংস্কারের পরাজয় ঘটিয়েছে, সত্য বা যুক্তির প্রতিষ্ঠা ঘটিয়েছে। যদি গল্প উল্টো হতো, তাহলে এর বিপরীতটা হতো। আর একটা ঘটনা ঘটতো, যদি মিশন স্কুল জিততো এবং যদি টাউন স্কুল যদি হেরে যেত, তাহলে আমরা বুঝে যেতাম যে বাস্তবিকই কিন্তু দিব্যেন্দুবাবু, মানে তার দিব্যেন্দুবাবুর জিলিপি খাওয়াটা সার্থক হয়েছে। কেননা মিশন স্কুলকে কিন্তু সে প্রথম থেকেই জেতানোর চেষ্টা করছিল, এইটা আমরা আবার প্রমাণ পেয়ে যেতাম। সুতরাং এই গল্পের যদি উপসংহারটা বিপরীত হয়ে যেত, এই ঘটনাগুলোই ঘটতো। টুনু হিরো হয়ে উঠতো না,
টাউন স্কুলের আগের বছরের জয়ের রেকর্ড থাকতো না, গল্পটি করুণ রসে পরিণত হতো এবং কুসংস্কারের জয় হতো। সাহিত্যিক হিসাবে একজন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দায়বদ্ধতা ক্ষুণ্ণ হতো। এবার আসি গল্পের চরিত্রগুলি সম্বন্ধে। এই গল্পে কিন্তু ফুটবল খেলা মানেই বুঝতে পারছো অনেক চরিত্রই আছে, এবং আমরা এর আগেতে বলেছি যে এই একটা ফুটবল টিমের আনুমানিক ধরে নিতে পারি যে 12 জন যদি থাকে বা 10 জন যদি থাকে, তার মধ্যে কিন্তু 6 জন টাউন স্কুলের 6 জন খেলোয়াড়ের নাম আছে। গিরিন, সমরেশ, প্রণব, সানু, রণজিৎ আর টুনু, এই 6 জন আছে। এই 6 জনের মধ্যে চরিত্র দিক মানে চরিত্র বৈশিষ্ট্য ভালোভাবে ধরা পড়েছে গিরিন, সমরেশ আর টুনু, এই তিনজনের। বাকি যারা অর্থাৎ সানু, তারপরেতে হচ্ছে গোলকিপার প্রশান্ত, তারপরেতে রণজিৎ, প্রণব, এদের কিন্তু সেইভাবে নামমাত্র উল্লেখ আছে, কিন্তু সেভাবে কোনো চরিত্র চিত্রণ বা চরিত্র বৈশিষ্ট্য ধরা পড়েনি। কাজেই এই চরিত্রগুলো সম্বন্ধে আমরা এবার জেনে নিই। প্রথম আসছি গিরিন। গিরিন হচ্ছে টাউন স্কুলের একজন ক্যাপ্টেন। টাউন স্কুলের যে দল সেই দলের ক্যাপ্টেন। সে নিজেও কিন্তু দক্ষ খেলোয়াড়। সে কেমন খেলেছিল তার বর্ণনা এখানে দেওয়া নেই, কেননা এই বর্ণনাতে খেলার যে বর্ণনা দেওয়া আছে সেখানে মূলত টুনুর খেলা, সমরেশের খেলা আর রণজিতের খেলার উল্লেখ আছে, এবং উল্লেখ আছে রণজিৎ 1টা গোল করেছে আর টুনু 3টে গোল করেছে। সমরেশের কিন্তু সেইভাবে গিরিনের কিন্তু সেইভাবে খেলার উল্লেখ নেই। কিন্তু আমরা ধরে নিতে পারি যেহেতু সে ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন হিসাবে তাকেই নির্বাচন করা হয় যে অন্যান্য বিভিন্ন ভালো গুণে বা দায়িত্ব বোধের সঙ্গে সঙ্গে খেলাতেও যে ভালো দক্ষ খেলোয়াড়, অর্থাৎ গিরিন ক্যাপ্টেন, এটা থেকে আমরা বুঝতে পারি যে সে নিজেও কিন্তু একজন দক্ষ খেলোয়াড়। তারপরেতে আসছে যোগ্য ক্যাপ্টেন। এটাই হচ্ছে গিরিনের অন্যতম একটা প্রধান বৈশিষ্ট্য। একজন ক্যাপ্টেন কিন্তু অত্যন্ত দায়িত্বপ্রবণ হয়। কি করে তার দলকে জেতানো যায়, কি করে তার দলের প্রত্যেকটা খেলোয়াড়কে উৎসাহ দেওয়া যায়, তাদের মধ্যে একটা বিপক্ষ দলকে পরাজিত করার যে একটা প্রতিবাদী ধর্মিতা বা একটা প্রতিযোগী মনোভাব জাগিয়ে তোলা যায়, এটা একটা কিন্তু ক্যাপ্টেনের কাছে কাম্য। অর্থাৎ যোগ্য ক্যাপ্টেন বা দলনায়ক বলবো তাকেই, 1 যে নিজে একজন দক্ষ খেলোয়াড় হবে, 2 যার মধ্যে রয়েছে একটা নিজের দলকে জেতানোর দায়বদ্ধতা বা দায়িত্বপরায়ণতা, 3 যার কাছ থেকে আমরা আশা করি যে সে যেন তার দলের বাকি সদস্যদের সব সময়তে উৎসাহ দিয়ে যায়, কোনো রকমভাবে যেন তাদের বাকি দলের অন্যান্য সদস্যদের যেন মনোবল যাতে কোনো রকম ভেঙে না পড়ে, তাদের বিপক্ষ দলকে পরাজিত করবার জন্য যেন তাদের সব সময়তে প্রতিযোগী হয়ে ওঠার এই যে উৎসাহ দেওয়া, সেটা কিন্তু একটা দলনায়কের কাছে কাম্য। বলা বাহুল্য গিরিন কিন্তু এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে মেনে চলেছে। সমরেশের গাধা খুঁজে আসতে দেরি হচ্ছে দেখে গিরিন নিজে যেমন চিন্তিত হয়েছে, তেমনি সমরেশ এসে যখন হতাশার সঙ্গে বলেছে যে সারা দুপুর খুঁজেও গাধা খুঁজে পায়নি, কাজেই তাদের হার আজকে নিশ্চিত। গিরিন কিন্তু সমরেশকে বলেছে যে যা হয়েছে হয়েছে, নে আর বেশি দেরি নেই, তৈরি হয়ে নে, অর্থাৎ জার্সি পরে নে বা ড্রেস পরে নে। অর্থাৎ গিরিন কিন্তু সকলের সামনে, অর্থাৎ বিশেষ করে সমরেশ বা অন্য সকলের সামনে কিন্তু নিজে ভেঙে পড়েনি। কারণ একজন দলনায়ক যদি ভেঙে পড়ে তার দেখা দেখি, অর্থাৎ ক্যাপ্টেন যদি ভেঙে পড়ে তার দেখা দেখি বাকি সদস্যরাও কিন্তু ভেঙে পড়তে পারে। কাজে একজন ক্যাপ্টেনের কখনোই উচিত নয় যে সে যদি মনে প্রাণে ভেঙেও পড়ে সেটা বাকি অন্যের সামনে প্রকাশ করা, কারণ নায়ক ভেঙে পড়লে বাকিরা তো সেটাই আগে ভেঙে পড়বে। কাজেই সমরেশকে কিন্তু গিরিন সঙ্গে সঙ্গে বলেছে যে প্রস্তুত হয়ে নে, খেলায় নামতে হবে, আর বেশি দেরি নেই। এই যে সমরেশের মধ্যে যে সারা দুপুর খুঁজেও গাধা পায়নি সুতরাং আজকে হেরে যাবে, সমরেশের মধ্যে এই যে মনোবলটা ভেঙে গিয়েছিল, এটা দূর করে দেওয়ার জন্য কিন্তু গিরিন তার মন থেকে ওই বিষয়টাকে মুছে দিয়ে তাকে খেলার জন্য প্রস্তুতি নিতে বলেছে। এটা একজন ক্যাপ্টেন হিসাবে সে সার্থক। সব থেকে বেশি করে গিরিন যাকে উৎসাহ দিয়েছে সেটা হচ্ছে টুনুকে। টুনুর পায়েতে যখন আঘাত লেগেছিল খেলার প্রথমার্ধেতে, যখন তার আঙুল মুচকে গিয়েছিল,
এবং আঙুলে যন্ত্রণা হচ্ছিল, গিরিন কিন্তু তাকে ক্রমাগত উৎসাহ দিয়েছে। হাফ টাইমেতে যখন তারা বসে বিশ্রাম নিচ্ছে, কি বলেছিল টুনুকে, যে সব ব্যথা ব্যথা ভুলে যা, খেলার সময়তেও সব মনে রাখতে নেই। এমনকি গিরিন নিজেরও আঘাত দেখিয়েছিল যে দেখ আমার এই হাঁটুটা দেখ। টুনু দেখেছিল গিরিনেরও হাঁটু কোনোভাবে লেগে কয়েদ বেলের মতন ফুলে গেছে। তো গিরিন নিজের আঘাত দেখিয়ে বলেছিল যে দেখ আমি যদি খেলতে পারি, মানে এটাই বোঝাতে চেয়েছিল যে আমারও পায়ে লেগেছে কিন্তু আমি ভেঙে পড়িনি। বিপক্ষ দলকে হারাবার জন্যে এই ব্যথা কষ্ট সহ্য করেও কিন্তু আমি লড়ছি। তো টুনুও যেন তার এই বুড়ো আঙুলে ব্যথা যন্ত্রণা ভুলে যায়। বিপক্ষকে ইচ্ছা করলেই হারাতে পারে। বিপক্ষ তার পায়েতে মেরেছে কিন্তু টুনু ইচ্ছা করলে তাকে 10টা গোল দিয়ে দিতে পারে। এইভাবে বিভিন্ন কথা বলে কিন্তু গিরিন টুনুকে বারবার উৎসাহ করেছে, যাতে টুনু কোনো রকমভাবে ব্যথার চোটেতে খেলার মধ্যে গাফিলতি দেখাতে না পারে, এবং তার ফলাফলও মিলেছে। টুনু তার ব্যথা যন্ত্রণা ভুলে যে দ্বিতীয় অর্ধেতে হাফ টাইমে পরে 3খানা গোল দিয়ে দিল, বলা বাহুল্য গিরিনের উৎসাহ পেয়ে। গিরিন যদি তাকে উৎসাহ না দিত হাফ টাইমের সময়তে, তাহলে কিন্তু টুনু সেই একইভাবে খেলাতে একটা গাফিলতি দেখাতো বা তার যন্ত্রণা নিয়েই পড়ে থাকতো, সেইভাবে আর খেলতে পারতো না। সুতরাং টুনুকে যন্ত্রণা ভুলে খেলায় উদ্বুদ্ধ করার উৎসাহদাতা হিসেবে গিরিন যে কথাগুলো বলেছে তাতে তার যোগ্য ক্যাপ্টেন বা দলনায়কের দিকটা ফুটে উঠেছে। যোগ্য নায়ক তো একেই বলবো, যোগ্য দলনায়ক একেই বলবো, ক্যাপ্টেন তাকেই বলবো যে এইভাবেই প্রত্যেকটা খেলোয়াড়কে উৎসাহ দিতে পারে, তাদেরকে মনোবল না ভেঙে বিপক্ষ দলেরকে হারানোর জন্য প্রতিযোগী মনোভাবাপন্ন করে তুলতে পারে। সেটা কিন্তু গিরিনের মধ্যে রয়েছে, অর্থাৎ সে একজন বাস্তবিকই যোগ্য ক্যাপ্টেন। যোগ্য ক্যাপ্টেনের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে উপযুক্ত খেলোয়াড়কে চিনে নেওয়া। একটা দলের সবাই কিন্তু ভালো খেলতে পারে না, সেটাও আমরা প্রত্যেকেই জানি। এমনকি এটাও ঠিক, আজকে যে ভালো খেলছে কালকের ম্যাচেতেও যে সে ভালো খেলতে পারবে তার কোনো মানে নেই। এটা যেদিন মানে আজকে ভালো খেলছে মানে প্রতিদিনই ভালো খেলছে তার কোনো মানে নেই। যোগ্য ক্যাপ্টেন চেষ্টা করে একজন ভালো খেলোয়াড়কে বেছে নেওয়ার। গিরিন জানতো টুনু বয়সে ছোট হলেও কিন্তু একজন উপযুক্ত খেলোয়াড়, কাজে টুনু যদি কোনোভাবে খেলায় গাফিলতি দেখায় তাহলে তারা ম্যাচটা হেরে যাবে। কিন্তু টুনু যদি সমস্ত কিছু ভুলে গিয়ে পুনরায় আবার আগের মতন উদ্যমে খেলতে পারে তাহলেই তাদের ম্যাচ জেতার সম্ভাবনা আছে, এবং সেই জন্যে সে টুনুকে বারবার উৎসাহ দিচ্ছিল গিরিন। এটাও একটা কিন্তু উপযুক্ত দলনায়ক বা ক্যাপ্টেনের বৈশিষ্ট্য, যে যথার্থ বা যোগ্য খেলোয়াড়কে বেছে নেওয়া। গিরিনের সেই বৈশিষ্ট্যটা ছিল একজন ক্যাপ্টেন হিসাবে, যার জন্যে সে টুনুকে কিন্তু বেছে নিয়েছিল, তাকে উৎসাহ দিয়েছিল। এছাড়াও গিরিন অবশ্যই কুসংস্কারে বিশ্বাসী, কেননা সেও কিন্তু বিশ্বাস করতো গাধার কান মূলে নাবলে খেলায় জিতব, না কান মূলে নাবলে খেলায় হারব। এছাড়াও গিরিন হচ্ছে কষ্ট সহিষ্ণু, কেননা টুনু দেখেছিল গিরিনের পায়েতেও, গিরিনের হাঁটুর কাছেও কয়েদ বেলের মতন ফুলে গেছে। মানে কি, গিরিনেরও পায়ে লেগেছিল কোনো না কোনোভাবে, আর লাগাটাই স্বাভাবিক। আমরা আগেই বলেছি যে মানে আগের ভিডিওতেও আমরা দেখিয়েছিলাম যে টাউন স্কুলের ছেলেরা কিন্তু খালি পায়ে খেলে আর মিশন স্কুলের ছেলেরা বুট পরে খেলে। হয়তো গিরিনের বিপক্ষ দলে অর্থাৎ মিশন স্কুলের কোনো ছেলের বুটের আঘাতে তার পায়েতে লেগে গিয়েছিল, দিয়ে কয়েদ বেলের মতন ফুলে গিয়েছিল, কিন্তু সেই ফোলা বা যন্ত্রণা সত্ত্বেও কিন্তু গিরিন ভেঙে পড়েনি, খেলার চেষ্টা করেছে। অর্থাৎ গিরিনের এর মধ্যে দিয়ে কষ্ট সহিষ্ণুতা ধরা পড়ে। অন্যদিকে গিরিন হচ্ছে যথার্থ বিচারক। গল্পের শেষে যখন সবাই এটাই প্রমাণ করার চেষ্টা করে জেতার আনন্দেতে যে গাধার কানমূলে না নাবলেও তারা জিতেছে, কিন্তু টুনুর কানমোলা হয়েছিল, অর্থাৎ গাধার কানমোলার কাজটা টুনুর মধ্য দিয়ে হয়ে গেছে, তা যে টুনুই হয়ে উঠছে গাধা। এবং সমরেশ তো এটা বলেই দিয়েছিল যে পরের বছর থেকে আর গাধা খুঁজবো না, টুনুরই কানমূলে দেবো, তাহলেই জিতবো। অর্থাৎ সবাই যখন টুনুকে গাধা প্রতিপন্ন করবার চেষ্টায় মত্ত, সেখানে কিন্তু গিরিন স্পষ্ট বলেছিল যে না, যতই তোমরা ওকে নিয়ে হাসি মস্করা করো না কেন, টুনুই হচ্ছে আজকে সবচেয়ে হিরো, টুনুর জন্যই আজকে আমরা জিতেছি। অর্থাৎ এটাই হচ্ছে যথার্থ বিচারক, যে টুনুকে
টুনুই দলটা জিতিয়েছে, কিন্তু টুনুকে নিয়ে কোনো রকমভাবে হাসি মস্করা নয়, বরঞ্চ তাকে যোগ্য সম্মান দেওয়া, ছোট হলেও যোগ্য সম্মান দেওয়া। সুতরাং গিরিনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো আমরা অবশ্যই পাচ্ছি, যা তাকে একটা সার্থক দলনায়ক বা ক্যাপ্টেন করে তুলেছে। এরপরে আসছি সমরেশ চরিত্র। অবশ্যই সেও দক্ষ খেলোয়াড়, বেশ কয়েকবার তার পায়েতে বল এসেছে, কখনো রণজিৎ দিয়েছে এগিয়ে, কখনো বা টুনু এগিয়ে দিয়েছে এবং সে দক্ষতার সঙ্গে সেই বল গোলের দিকে, মিশন স্কুলের গোলের দিকে এগিয়ে নিয়ে গেছে কিংবা অন্য কাউকে দিয়েছে। অবশ্যই সে দক্ষ খেলোয়াড় এবং অবশ্যই কুসংস্কারে বিশ্বাসী, বরঞ্চ বেশি করে বিশ্বাসী। কেননা গাধার কানমোলার জন্যে গাধা খোঁজার দায়িত্বটা কিন্তু অন্যান্য কেউ নয়, সমরেশই নিয়েছিল। সুতরাং বোঝা যাচ্ছে সমরেশের মধ্যেই কিন্তু এই কুসংস্কারে বিশ্বাসটা প্রবল। এমনকি টুনু যখন তার প্রতিবাদ করেছিল বা এই ঘটনাটাকে কেন্দ্র করে হেসেছিল, সমরেশ কিন্তু রেগেও গিয়েছিল এবং টুনুর কান মুলে দিয়েছিল। অর্থাৎ এই যে টুনুর কান মুলে দেওয়া, সমরেশের রেগে যাওয়া, সারা দুপুর গাধা খুঁজে বেড়ানো, এই ঘটনাগুলো প্রমাণ করে যে সমরেশ অত্যন্ত কুসংস্কারে বিশ্বাসী। তবে একটা ঠিক কুসংস্কারে বিশ্বাসী বলেই তার মধ্যে একটা রয়েছে দায়িত্বপরায়ণ মনোভাব। অর্থাৎ দলকে জেতাতে হবে, সেটা কুসংস্কারের বিশ্বাসী হয়েই হোক আর যেভাবেই হোক, দলকে জেতাতে হবে, তার জন্য একটা গাধাকে খুঁজতে হবে। গাধা খোঁজার জন্য সে কিন্তু একটু মানে এদিক ওদিক একবার ঘুরেই পালিয়ে আসেনি, সারা দুপুর ঘুরেছে, মাঠে ঘাটে শহরের অলিতে গলিতে সব জায়গায় ঘুরেছে, এমনকি প্রয়োজনেতে সে ধোবার বাড়ি পর্যন্ত গেছে। অর্থাৎ সে আপ্রাণ চেষ্টা করেছে যে হাতে যতক্ষণ সময় আছে ততক্ষণ গাধা খুঁজতে, কিন্তু যখন আর সময় নেই তখন সে ফিরে আসতে বাধ্য হয়েছে। এই যে তার সারা দুপুর মানে টোটো করে রোদে ঘুরে বেড়ানো, এটা দেখেই বোঝা যায় যে সে দলকে জেতানোর জন্য কতটা দায়িত্বপরায়ণ ছিল। এরপরেতে আসছি দিব্যেন্দুবাবু। যদিও দিব্যেন্দুবাবু খেলোয়াড় নয়, দিব্যেন্দুবাবু রেফারি, কিন্তু দিব্যেন্দুবাবু সম্বন্ধে আমরা বলতে পারি তিনি একজন পেটুক, লোভী ও পক্ষপাতী। কারণ তাকে যে জিলিপি খাওয়াবে সেই দলকেই তিনি জিতিয়ে দেবেন। তাই দিব্যেন্দুবাবু চেষ্টা করছিল মিশন স্কুলকে জিতিয়ে দেওয়ার। তাই খেলার প্রথমার্ধে অর্থাৎ হাফ টাইমের আগে রণজিৎ একবার গোল দেবার চেষ্টা করলে রণজিৎকে মিথ্যে করে অফসাইড বলে দেয় এবং টুনুর পায়েতে ওরকমভাবে আঘাত লাগলো, তার জন্য কোনো রকমভাবে মিশন স্কুলের বিরুদ্ধে পেনাল্টি বা ফাউল দেয়নি কো, বরঞ্চ রণজিৎকেই অফসাইড বলে দেয়। অর্থাৎ বারবার চেষ্টা করছিল দিব্যেন্দুবাবু মিশন স্কুলকে জেতাবার। এর থেকেই আমরা প্রমাণ পাই যে এই দিব্যেন্দুবাবু মিশন স্কুলের খেলোয়াড়দের কাছে জিলিপি খেয়েছিল। অর্থাৎ সে পেটুক, লোভী এবং পক্ষপাতী। মিশন স্কুলের প্রতি পক্ষপাতী, যেহেতু তারা তাকে জিলিপি খাইয়েছে। এবার সবথেকে আমাদের উল্লেখ করতে হয় অবশ্যই টুনু, কেননা টুনুকে নিয়েই এই গল্প। যদি এই গল্পের নামকরণ গাধার কান না রেখে আমরা যদি গাধার কান তো আমরা বললাম যে চরিত্রকে বিষয় ব্যঞ্জনা কেন্দ্রিক নামকরণ হয়েছে, এই গল্পের যদি নামকরণ আমাদের চরিত্র কেন্দ্রিক রাখতাম, অর্থাৎ গল্পের প্রধান চরিত্রকে কেন্দ্র করে নামকরণ যদি রাখতাম, যেমন পাগলা গণেশ গল্পে প্রধান চরিত্রকে কেন্দ্র করে নামকরণ হয়েছে, তাহলে এই গল্পে কিন্তু প্রধান চরিত্র হচ্ছে টুনু। আমাদের যদি চরিত্রকেন্দ্রিক নামকরণ রাখতাম বা লেখক যদি রাখতো, তাহলে টুনুকে কেন্দ্র করেই অবশ্য তিনি রাখতেন বা আমরাও রাখতাম। যদি চরিত্রকেন্দ্রিক রাখতাম, তো কেন টুনুই হয়ে উঠেছে এই গল্পের একটা প্রধান চরিত্র? কেননা সে হচ্ছে দক্ষ খেলোয়াড়, তার খেলোয়াড় দক্ষতার নিশ্চয় প্রমাণ তোমরা পেয়েছো গল্পেতে। টুনু এই বয়সে ছোট, অর্থাৎ সমরেশ বা গিরিন বা প্রণব এরা হচ্ছে বয়সে বড়, কিন্তু টুনু হচ্ছে বয়সে ছোট এবং এই বছরেতেই এই দলেতে চান্স পেয়েছে। বলা যেতে পারে টুনুর এটাই ফার্স্ট ম্যাচ মিশন স্কুলের বিরুদ্ধে, এটাই হচ্ছে তার ফার্স্ট ম্যাচ। দর্শকদের সামনে, গোটা শহরের দর্শকদের সামনে নিজের যোগ্যতা প্রমাণ করবার এটাই তার প্রথম সুযোগ। কাজেই সেই সুযোগকে বা সে তার এই প্রথম সুযোগকে কাজে লাগিয়েছে কিন্তু টুনু এই দলে চান্স পেয়েছে। কেন বয়সে ছোট হওয়া সত্ত্বেও চান্স পেয়েছিল কেন না, লেখক বলেছেন টুনু বয়সে ছোট হলেও চান্স পেয়েছে কারণ টুনু অত্যন্ত জোরে দৌড়ায়, হরিণের মতন দৌড়ায়। একবার যদি তার পায়ে বল পড়ে, সেই বল নিয়ে এত জোরে সে দৌড়াবে যে তাকে কেউ অন্য কোনো খেলোয়াড়রা কিন্তু কেউ ধরতে পারে না। এই অত্যন্ত স্পিডে ছোটার জন্যই টুনু কিন্তু এই দলেতে চান্স পেয়েছিল, বয়সে ছোট হওয়া সত্ত্বেও চান্স পেয়েছিল। এবং দেখাও গেছে সে অত্যন্ত দক্ষতার সঙ্গে 3টে গোলও দিয়েছে। এমনকি সে গিরিনের উৎসাহতে নিজের কষ্ট ভুলে গিয়েও কিন্তু
যোগ্যতা প্রমাণ করবার চেষ্টা করেছে, বিপক্ষকে হারাবার চেষ্টা করেছে, অর্থাৎ সে অবশ্যই একজন দক্ষ খেলোয়াড়। তারপরে কি যুক্তিবাদী। যুক্তিবাদীটা কি? যখন সমরেশ তার কানমূলে দিতে আসছে, গাধার কান খুঁজে পায়, গাধার কানমূলা হয়নি বলে বা এই গাধার কান মূললেই যে জিতে যাব, এই ঘটনাটা শুনে যখন টুনু হেসেছিল এবং সমরেশ যখন তার কানমূলে দিতে আসছিল, তখন কিন্তু টুনু বলেছিল যে গাধার কান না মূললেও তারা জিতবে। অর্থাৎ টুনু জানে যে গাধার কানমূলার সঙ্গে বা কুসংস্কার, এই কুসংস্কার সঙ্গে কোনো রকম খেলার যোগ নেই। টুনু হচ্ছে বয়সে ছোট কিন্তু যুক্তিবাদী, এখানেই কিন্তু অন্যান্যদের থেকে পার্থক্য। এই টাউন স্কুলের অন্যান্য ছেলেরা বয়সে বড় কিন্তু কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু টুনু বয়সে ছোট কিন্তু যুক্তিবাদী। অর্থাৎ বয়সে ছোট হওয়া সত্ত্বেও যুক্তিবাদী বলেই কিন্তু সে জানে একটা খেলার সাফল্য কোনো রকম কুসংস্কারের ওপর নির্ভর করে না, একটা খেলার সাফল্য চেষ্টার ওপর নির্ভর করে এবং সেই তার বলা কথাকে বা সেই বিশ্বাসকে সে অক্ষরে অক্ষরে পালন করেছে। সে প্রবলভাবে চেষ্টা করে গেছে ম্যাচকে, খেলাটাকে জেতাবার বা নিজের দলকে জেতাবার, এবং জিতিয়েওছে। অর্থাৎ টুনু অত্যন্ত যুক্তিবাদী, নিজের বলা কথাকে প্রমাণ করবার জন্য সচেষ্ট। এছাড়াও টুনু হচ্ছে কষ্ট সহিষ্ণু, তার পায়ের আঙুলে তো সত্যিই ব্যাপকভাবে লেগেছিল, কিন্তু গিরিনের উৎসাহতেই কিন্তু সে তার হাজারো কষ্ট সহ্য করেও দ্বিতীয় রাউন্ডেতে বা দ্বিতীয় পর্বতে দুর্ধর্ষ খেলে গেছে এবং 3-3টে গোল দিয়েছে। আর অবশ্যই গল্পের বার্তার বাহক, এই গল্পের বার্তা মানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এই গল্পে কি দেখাতে চাইলেন? কুসংস্কার নয়, চেষ্টাই হলো যে কোনো কাজের বা যে কোনো সাফল্যের চাবিকাঠি, যেটা একটু আমরা আগেই আলোচনা করলাম। চেষ্টা করলেই সফলতা আসবে। তো টুনু সেই চেষ্টা করে সফলতা এনেছে, অর্থাৎ গল্পের যেটা প্রধান বক্তব্য সেটাকেও প্রকাশ করেছে টুনু। এই সমস্ত দিক থেকে টুনু হয়ে উঠেছে হিরো। অর্থাৎ গিরিন যে তাকে বলেছিল যে টুনুই হচ্ছে আজকের হিরো, শুধু গিরিন বলেছিল তার দক্ষ খেলোয়াড় মানে খেলার জন্য, গিরিন বলেছিল তার 3-3টে গোল দেওয়ার জন্য, কিন্তু আমরা মনে করি যে টুনু শুধু 3টে গোল দিয়েছে বলেই নয়, টুনু শুধু অত্যন্ত দক্ষ খেলেছে বলেই নয়, সে তার যুক্তিবাদী মনোভাব, সে তার কষ্ট সহিষ্ণুতা এবং সর্বোপরি গল্পকারের যে বার্তা সেটাকে প্রকাশ করেও সে হয়ে উঠেছে হিরো। তাই টুনুই হচ্ছে এই গল্পের কেন্দ্রীয় চরিত্র, টুনুই হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র, টুনুই হচ্ছে এই ম্যাচের হিরো। গল্পের নামকরণ যদি চরিত্র কেন্দ্রিক হতো সেক্ষেত্রে অবশ্যই টুনুই চরিত্র হিসাবে বা প্রধান চরিত্র হিসাবে নির্বাচিত হতো। ঠিক আছে, এই ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটার ওপর কোনো রকম তোমাদের কিছু জানার থাকলে তা তোমরা কমেন্ট বক্সে লিখো, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং এই ভিডিওটার ওপরে তো তোমাদের যদি কোনো রকম প্রশ্নপত্র প্রয়োজন পড়ে তোমরা lrnr.in এই ওয়েবসাইটেতে গিয়ে সংগ্রহ করে নাও।